জীবনে চলতে গেলে অনেক সম্পর্কই এমন হয় যেটা রক্তের সম্পর্ককেও হার মানায়। হ্যালো এভরিওয়ান, নিঝুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আর এখন বাজে সকাল 6টা। আমি কিন্তু সকাল সকাল ঘুম থেকে প্রত্যেক দিনের ন্যায় আজকেও উঠে পড়েছি। তো উঠেই দেখেন জানলা দরজা সবকিছুই খুলে দিচ্ছি। তো জানলা দরজা সবকিছু খুলে আমি ঘর বাড়ি একটু পরিষ্কার করে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। তো রাত্রে বেলায় আম, কড়াইতে তরকারি রেখে দিয়েছিলাম। আর আমার কড়াই আমি কখনো মানে হলুদ হতে দিই না, কালো হতে দিই না। আর আমার কালো কিংবা হলুদ কড়াইতে রান্না বান্না করতে একেবারেই ভালো লাগে না। তো তার জন্য দেখেন আমি আমার কড়াইটা রাত্রিবেলাতে তরকারি রেখে দিয়েছিলাম, তো কড়াইয়ের ভিতরটা কেমন হলুদ হয়ে রয়েছে। তো সকালবেলায় উঠে আমি আপ্রাণ চেষ্টা করছি আমার কড়াইটা যাতে সাদা হয়, সেইভাবে মেজে নেওয়ার জন্য। আর আমি এখানে বেশ অনেকক্ষণ ধরেই কড়াইটা সাদা করার চেষ্টায় সফল হয়ে গেছি। তো কড়াইটা কিন্তু আমার মাজা হয়ে গেছে, আর বাদ বাকি টুকটাক যে বাসনগুলো ছিল সেই বাসনপত্রগুলো আমি সকালে উঠে ধুয়ে নিচ্ছি। আর এটাই কিন্তু একজন গৃহিণী প্রধান এবং প্রথম কাজ হচ্ছে বাসনপত্রগুলো পরিষ্কার করা। তো আমিও দেখেন প্রতিদিনের ন্যায় পরিষ্কার করে নিচ্ছি। বেশিরভাগ দিনটাই কিন্তু আমি রাত্রিবেলাতে বাসনপত্র মাজি। যেদিন দেখা যায় অনেক আলসেমে লাগে, ভালো লাগে না, সেদিনকে রেখে দিই, সেদিনকে সকালে ধুয়ে নিই। তো কয়েকটা বাসনপত্র, আমি বেশি জমাতে পছন্দ করি না। অনেকেই আছেন একবারে অনেকগুলো বাসনপত্র জমিয়ে ফেলেন, তো আমি আবার বাসনপত্র জমাতে আমার ভালো লাগে না। আমি বেশিরভাগ টাইমটাই ধুয়ে ফেলার চেষ্টা করি। আর এখানে বাসনপত্র ধুয়ে তারপরে আমি এগুলো জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। তো চলে এসেছি আমার ব্যালকনিটাতে একটু জল দেওয়ার জন্য। গাছগুলো এই কয়েকদিনের প্রখর রৌদ্রে একেবারে যেন মরমর অবস্থা, তার জন্য দেখেন জলটাও দিয়ে নিয়েছি। গাছে জল দিয়ে আমি চলে এসেছি আমার প্রতিদিনকার রুটিন, সকালবেলায় উঠে একটু গরম জলের ভিতরে লেবু মধুর জলটা খাওয়া। তো দেখেন সেই কাজটা আমি সম্পূর্ণ করে নিচ্ছি। আর সকালে এই লেবু মধুর জল এভাবে গরম জলে, ফুটন্ত গরম জলে যদি ফুটিয়ে খাওয়া হয়, আর স্বাস্থ্যের পক্ষেও ভালো, ওজন কমাতে সাহায্য করে। আর আমার এখন এই জলটা পান করার মিস গেলে ভালো লাগে না। তো তার জন্য দেখেন আমি জলটা তৈরি করে নিয়েছি। জলটা যেহেতু অনেক গরম, ওই জন্য আমি কিছুক্ষণ রেখে দেব, তারপরে যখন উষ্ণ গরম হয়ে যাবে তখন জলটা আমি খাওয়ার চেষ্টা করব। তো সকালবেলা উঠে এই জলটা শরীরের পক্ষে যেমন উপকারী, তেমন শরীরটাকেও অনেক ফ্রেশ রাখে, মনটা অনেক ভালো রাখে। তো আগে সকালবেলা উঠে বেশিরভাগ টাইমটাই একটু রং চা খেয়ে নিতাম, তো এখন আর রং চাটা একটু কম খেয়ে আমি এই জলটা সকালের টাইমে খাওয়ার চেষ্টা করি। তো যাই হোক, আমার এই যে কিচেন র্যাকটাও অনেকদিন ধরে ব্যবহার করার কারণে র্যাকটায় অনেক ধুলা ময়লা জমে গেছে। তো ভাবলাম আজকে এই র্যাকটা আমি পরিষ্কার করে ফেলবো, দুপুরে রান্না বান্নার আগে এই র্যাকটা পরিষ্কার করব। আর এই পরিষ্কার করার জন্য এই র্যাকটা আমি খুলে নিচ্ছি। আর সামনে যেহেতু পূজা প্রায় চলে এসেছে, তো ঘরের বেশিরভাগ জিনিসপত্রগুলো কিন্তু আমি পরিষ্কার করার চেষ্টা করি পূজার আগ মুহূর্ত পর্যন্ত। তো আমার ঘর বাড়ি ডিপ ক্লিন তো পূজার দু একদিন আগেই করব। আর তার পাশাপাশি আমার বেডের বেড কভার, তারপরে যত রকমের আমার কিচেনের জিনিসপত্র ছিল, তো সেই সব জিনিসগুলো কিন্তু আমি এক এক দিন ধরে ধরেই এক একটা সাইড করে পরিষ্কার করে ফেলছি। আর আমার কেন জানি না পূজার সময় মনে হয় যে সবকিছু শুদ্ধ, সবকিছু ফ্রেশ থাকবে। এটাই আমার কাছে অনেক ভালো লাগে, একেবারে ফ্রেশ জিনিস পত্র যেটাই ধরবো একটু তেল চিটচিটে ভাব থাকবে না। তো তার জন্য দেখেন
সবকিছু আমি ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি। আমি যে কিচেন র্যাকটা সেটা পরিষ্কার করে এনে তারপরে রোদ্রেও শুকিয়ে নিয়েছি। রোদ্রে শুকিয়ে তারপরে দেখেন আলু, পেঁয়াজ, তারপরে রসুন, গাটি কচু সবকিছু যা যা ছিল সবকিছু আমি একে একে র্যাকটার ভিতরে আবার সাজিয়ে রাখার চেষ্টা করছি। আর এই কিচেন র্যাগের উপরে যে ফ্যানটা দেখছেন এই ফ্যানটা কিন্তু আমার অনেক উপকারে আসে। তো যাই হোক, আমি এবার স্নান করতেও চলে যাব। তো স্নান করে আসার পরে আমি দেখেন ঠাকুর ঘরে পূজাটাও দিয়ে ফেলেছি। আর আমি রান্না শুরু করার আগে বেশিরভাগ টাইমটাই পূজাটা কমপ্লিট করে নিই। যেদিন দেখা যায় রান্না আগে হয়ে যায় সেদিন স্নান করে এসে তারপরে পূজা দিই। তো চেষ্টা করি 12টার ভিতরে ভগবানকে প্রসাদ নিবেদন করার জন্য। তো আজকে ভাবলাম যে জিনিসপত্রগুলো পরিষ্কার করতে করতে যেহেতু একটু বেলাই হয়ে গেছে, তো আমি আগে পূজাটা দিয়ে নিই, তারপর রান্না বান্না বসিয়ে দেবো। তো স্নান করে এসে আমি প্রতিদিনের ন্যায় পূজাটাও করে ফেলেছি এখানে। তো যাই হোক, আমি এবার রান্না বান্নার দিকেও যাব। আমি সবকিছু কেটে পরিষ্কার করে রেখেছি সবজি। তো যেগুলো রান্না করব সবকিছু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে এসেছি। আর তারপরে কিছু আলু কিনেও রাখা হয়েছিল। তো দু একটা করে পচে যাচ্ছে, কারণ প্রচন্ড গরম পড়েছে। ওই জন্য ভাবলাম যে যে আলুগুলো আমার নষ্ট হয়ে যাচ্ছে তার অর্ধেক করে আমি কেটে ফেলে একটু স্লাইস করে পেঁপের স্লাইস করে পেঁপের মানে পেঁপের শেপে কেটে নিয়ে আলুগুলো আমি আজকে ভাজা করার চেষ্টা করছি। আর তার জন্য দেখেন কড়াইয়ের ভিতরে আমি তেল এবং গোটা জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। যেভাবে আমি মূলত পেঁপেটা ভাজা করি, আর এইভাবে করে পেঁপে ভাজা খেতে কেন জানি না আমার অনেক মজা লাগে। তো ভাবলাম যে আজকে যেহেতু পেঁপে নেই, আলুটা আছে, আলুটা এইভাবে একটু ভাজার চেষ্টা করি কেমন লাগে। তো প্রত্যেকদিন তো কুচিয়ে আলু ভাজি, তো আজকে আর কুচিয়ে না ভেজে একটু স্লাইস করে ভাজি কেমন লাগে, তার জন্য দেখেন স্লাইস করে কেটে নিয়েছি আমি। আর আম, আলুটাও মানে আলু ভাজিটাও বসিয়ে দিয়েছি। আর অপর সাইডে আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি আমি মাত্র একটা সিটি দিয়ে নেব। আজকে একটু নতুন একটা রেসিপি রান্না করব, অবশ্য নতুন না, আমি আগেও খেয়েছি। তো আমি ভাবলাম যে আজকে একটু রান্না করি। আমি কিছুদিন আগে এই রেসিপিটা আমার বৃষ্টি বোনদের বাসায় গিয়েছিলাম, তো ও রান্না করেছিল, তো বেশ মজা লেগেছিল। আর এর আগেও আমি আমার মায়ের হাতেও খেয়েছি এই রেসিপিটা। তো আজকে ভাবলাম যে এই রেসিপিটা একটু করি, তার জন্য আর এ পর্যায়ে ডিমগুলো একটু ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে আমি ডিমটা ভেজে উঠিয়ে নেব। তো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। তার জন্য আমি দেখেন ডিমটা উঠিয়ে নিচ্ছি। আর আমরা যেহেতু দুইজন মানুষ, তো দুপুরে রান্না করছি, দুপুর এবং রাত্রের জন্য। তো ওই জন্য আমি 4টা ডিম দিয়েছি। আর আমরা দিয়েছি এখানে 8টা আমরা রেখেছিলাম, কিন্তু আমরা দেখি 2টা আবার নষ্ট মতো হয়ে গেছে, ওই জন্য আছে এখানে 6টা আমরা। তো এই ডিম দিয়ে আমরা রান্না যে এত মজা লাগে। তো যারা আপনারা খাননি প্লিজ প্লিজ একবার ট্রাই করে দেখবেন, কত মজা। তো এখানে দেখেন আমি কড়াইতে জিরা ফোড়ন দিয়ে যে আদা, পেঁয়াজ, রসুন সবকিছু ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে দিয়ে দিয়েছি। আর লবণ, হলুদ দিয়ে দিলাম এ পর্যায়ে। আর তার সাথে কিন্তু অবশ্যই করে চিনিটা দিতে হবে, চিনিটা না দিলে কিন্তু আসল টেস্ট আসবে না এই আমড়া ডিমের রেসিপি। তো দেখেন এখানে আমি আমড়াটাও দিয়ে দিয়েছি। তো আমড়াটা আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আর আমড়াটা যেহেতু আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি, তো আমড়াটা কিন্তু আমার হাফ সিদ্ধ হয়ে গেছে, একেবারে পুরোপুরি সিদ্ধ হয় নাই। তো যতদূর আমার যেটুকু লাগবে সেটুকু পর্যন্ত কিন্তু আমড়াটা আমার সিদ্ধ হয়ে গেছে। আর বাদ বাকি সিদ্ধটা আমার কষাতে কষাতে এবং যে রান্না করতে করতে আমার আমড়াটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর এ পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিচ্ছি দুধ। আর এই আমড়া ডিম রান্না করার জন্য মূলত নারকেলের দুধটাই এই রেসিপির পারফেক্ট মানে টেস্ট আনে। তো এখানে আমার যেহেতু নারকেলের দুধ নেই, ওই জন্য ভাবলাম যে আমার গরুর দুধ ছিল, তো গরুর দুধটা আমি আমড়া ডিমের ভিতরে দিয়ে দিয়েছি। আর এই আমড়া ডিমের রেসিপিতে অবশ্যই হয় নারকেলের দুধ না হলে গরুর দুধ দেওয়ার চেষ্টা করবেন, না হলে এর অথেন্টিক টেস্টটা আপনারা পাবেন না।
তো দেখেন এ পর্যায়ে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি বারে বারে কষিয়ে ঢাকা দিয়ে তারপরে লাস্টে জিরা এবং গরম মশলার গুঁড়া দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে তারপরে নামিয়ে নিয়েছি। আর এখানে দেখেন কালারটা কত সুন্দর এসেছে, আমড়া এবং ডিমের, অনেক সুন্দর এসেছে। আমড়া ডিমের এই রেসিপিটা যারা খাননি একবার ট্রাই করে দেখবেন যে কতটা মজা, কতটা টেস্ট। তো খাওয়া দাওয়ার পরে তো একটু বিকালের টাইমে বের হয়েছিলাম বৃষ্টি বোনদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে। তো রেডি হচ্ছিলাম। আর আমার হাজবেন্ডের কলিগ ওনাকে লেবু দিয়েছিলেন খাওয়ার জন্য, তার বাড়ির গাছের লেবু। তো উনি সেই লেবু নিয়ে এসেছেন বাসায়। নিয়ে আসার পরে ভাবলাম যে বৃষ্টির জন্য একটা লেবু নিয়ে যাই, যেহেতু পাকা লেবু, অনেক পাকা, আর এই লেবুটা টক মিষ্টি, অনেক টেস্ট। তো তার জন্য দেখেন বৃষ্টির জন্য আমি লেবুটা নিয়ে যাচ্ছি। তো তার ভিতরে আমার হাজবেন্ড বলে ফোনে কি হয়েছে দেখি, তাই বলে একটা ক্লিপ নিয়ে নিয়েছে। তো যাই হোক, বৃষ্টিদের বাসায় যাচ্ছি এখন একটা লেবু নিয়ে। তো আগের দিন দাদা লেবু নিয়ে এসেছিলেন, তো লেবুটা মানে বেশি পরিপক্ক হয়নি, খাওয়ার মতো হয়নি। তো ওই একটু খেয়ে আর খেতে পারিনি। তো ভাবলাম যে এই লেবুগুলো যেহেতু পারফেক্ট পাকা, একেবারে হলুদ হয়ে গেছে, তো ওর জন্য একটু নিয়ে যাই। তো দেখেন আমি আসলেই ও দুষ্টুমি, এভাবেই দুষ্টুমি করে। ঘরের লাইট গুলো অফ করে দিয়েছে যাতে আমি ওকে না দেখতে পাই। আর এভাবে ওর সাথে আমার ছোট ছোট খুনসুটি চলতেই থাকে। আম, তো এখন অবশ্য আমি একটু ওর সাথে দুষ্টামি খুনসুটি একটু কম করি। ও লুকিয়ে ছিল আলমারির পিছনে। তো লুকানোর পরে তারপরে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ও বের হয়ে গেছে, আর ওর লেবুটা পেয়ে কিন্তু অনেক খুশি। তো ও এই কথাই বলছিল যে আগের দিন আমার হাজবেন্ড লেবু নিয়ে এসেছিল, সেই লেবুটা কাঁচা ছিল, আজকে এই লেবুটা অনেক পাকা। তো বৃষ্টি খুব একটা ভালো একটা মেয়ে, ও খুবই হাসি খুশি। তো কিছু কিছু সম্পর্ক রক্তের সম্পর্ককেও হার মানায়। তো তেমনই ও একটা ছোট্ট বোন আমার। তো ও কিছুদিন পর ওর বাবু হবে। তো সবাই ওর জন্য আশীর্বাদ করবেন, ও যাতে সুস্থ সুন্দরভাবে মা বাচ্চা দুজনেই ভালোভাবে ভালো থাকে, সুস্থ থাকে ওরা। তো দেখেন, আম, আমি আসলেই ও কিছু না কিছু সবসময় তৈরি করতে, মানে তৈরি করতে থাকে। তো ও যেহেতু একটু অসুস্থ, ভাবলাম যে এগুলো আমিই ভাজি। তার জন্য দেখেন আমি এগুলো ভাজতে চলে এসেছি। আর ও বলছিল দিদি কয়েকদিন ধরে আমার একটু ফুচকা খেতে ইচ্ছা করছিল। তো একা একা এভাবে সবকিছু করে খেতে ইচ্ছা করে না। ওই জন্য ভাবলাম যে আমি যখন এসেছি তো ফুচকাগুলো ভেজে রেডি করে দিই, তাহলে সবাই মিলে সন্ধ্যাবেলায় একটু খাওয়া যাবে। তার জন্য এই যে আমি ফুচকাগুলো ভাজতেও চলে এসেছি। ফুচকাগুলো দেখেন কত সুন্দর ফুলে উঠেছে। আর একে একে আমি যে ফুচকাগুলো ছিল সেই ফুচকাগুলো কিন্তু সব আমি ভেজে উঠিয়ে নিচ্ছি। আর মানে ওর চুলাটা এত জোরে জ্বলে যে অল্প একটু আঁচ দিলেই মানে পুড়ে ওঠার মতো অবস্থা। আর কড়াইটাও মানে অনেক পাতলা হয়ে গেছে। তো আমি একেবারে লো টু মিডিয়াম আছে, মানে লো, একেবারেই লো লো আছেই আমি ফুচকাগুলো ভেজে নিয়েছি। তো ফুচকাগুলো আমার ভাজা শেষ প্রথম ধাপে, আমি দ্বিতীয় ধাপে আবারও কিছু ফুচকা ভেজে দিয়েছি। তো আমি প্রথম পর্যায়ে ফুচকা ভাজার পরে ও বলল দিদি যেগুলো আছে সবগুলোই দিয়ে দেন। ওই জন্য দেখেন আমি সব ফুচকাগুলো দিয়ে দিয়েছি একসাথে। তো ফুচকাগুলো দেখেন, ফুচকা ভাজতে কিন্তু ভালোই লাগে, তেলের ভিতরে দেওয়ার সাথে সাথে কত সুন্দরভাবে ফুলে ওঠে। এগুলো দেখতেও যেমন ভালো লাগে, খেতেও ভালো লাগে, আর ভাজতেও ভালো লাগে। তো আমার তো ভালো লাগে, কার কেমন লাগে জানি না। তো এ পর্যায়ে সব ফুচকাগুলো আমি ভেজে কিন্তু উঠিয়ে নেওয়ার চেষ্টা করছি। আর মাঝে মাঝেই ওরা আমাদের বাসায় আসে, আমরা ওদের বাসায় আসি, বেশ ভালোই লাগে এখানে। আমরা আমাদের সাথে কোনো রক্তের সম্পর্ক না, তারপরেও ওদেরও যেমন ফ্যামিলি নেই এখানে, আমাদেরও কিন্তু ফ্যামিলি নেই। তো আমরা চেষ্টা করি একসাথে সবাই মিলে মিলেমিশে থাকার। তো এক পর্যায়ে ও আমার বয়সের থেকে অনেক ছোট।
তো ও আমাকে দিদি বলেই ডাকে, আমিও ওকে বোন বলেই ডাকি, কিন্তু এখানকার মানুষ কিন্তু ভাবে ও আমার আপন বোন। হ্যাঁ, ওর সাথে আমার রক্তের সম্পর্ক আছে। তো আমি সেভাবেই পরিচয় দেওয়ার চেষ্টা করি ওকে। আর অনেক ভালো একটা মেয়ে বৃষ্টি, অনেক ভালো লাগে, বেশ হাসি খুশি আর সবকিছু মানিয়ে নিয়েও চলার চেষ্টা করে ও। তো দেখেন আমি এই যে ফুচকা ভাজছি আর ও আমাকে একটু ভিডিও করছে। তো যাই হোক, এক পর্যায়ে দেখেন ফুচকাটা ভাজা হয়ে গেছে, সবকিছু রেডি করে নিয়ে চলে এসেছি। আর এখানে দুইজন, আমার হাজবেন্ড এবং মিষ্টির হাজবেন্ড দাদা, দুইজন মিলে কিন্তু ফুচকার দরাদাম করছে। আর আমি বলছিলাম এখানে 40 টাকা প্লেট, আর ওনারা বলছিল আসলে কম দামের দোকানে এসেছি। এগুলো নিয়ে আমরা বেশ মজা করছিলাম। তো যাই হোক, আজকে আমরা সন্ধ্যার টাইমটায় অনেক মজা করেছি। ফুচকার টেস্টটা কিন্তু আজকে অসাধারণ হয়েছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না। যদি আমার ভিডিও আপনাদের কোথাও কোনো অংশে একটুখানিও ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার নতুন বন্ধু হয়ে আমার সাথে থেকে যেতে পারেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো ধন্যবাদ সবাইকে।